জাতীয় নির্বাচন নিয়ে কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি, চাওয়া হবে সুনির্দিষ্ট রোডম্যাপ, জানালেন সালাউদ্দিন আহমদ। আগামী মাসের মাঝামাঝিতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ হবে, জানালেন আলী রিয়াজ। ঐক্য অটুট থাকবে বলে আশা। ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন, মাঝামাঝি চূড়ান্ত হবে ভোটার তালিকা। মডার্ন গ্রিন সিটির দখলে রেহাই পায়নি মসজিদের জায়গাও। সাবেক এমপি শাগুপ্তার ছত্রছায়ায় 100 একর জমি জবরদখল করে আওয়ামী লীগ নেতা সেলিম। ঢাকা আরিচা মহাসড়কে দিনে দুপুরে ঘটছে ডাকাতি, অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় স্বর্ণালংকার, মোবাইল সহ নগদ অর্থ। নিরাপত্তা নিয়ে আতঙ্কে যাত্রীরা। ভয় পাই, আতঙ্কে থাকি, কোন সময় কোনটা ঘুইটা যায়। সুনামগঞ্জের মোকামচুরি নদীর ওপর নির্মাণাধীন ব্রিজে ফাটল, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। প্রেসিডেন্টের চাওয়া প্রাতিষ্ঠানিক স্বাধীনতায় হস্তক্ষেপ দাবি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের। $2.3 বিলিয়ন তহবিল স্থগিত করল ট্রাম্প। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট শঙ্কা ও অনিশ্চয়তা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সাইফুল রিপনের প্রতিবেদন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে এলেও এখনও নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেয়নি অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভিন্ন মহলের বক্তব্যে দিন দিন বাড়ছে অনিশ্চয়তা। এমন প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের কাছে প্রশ্ন ছিল, কেন এমন বৈঠকের প্রয়োজন হলো? যারা নির্বাচন বিলম্বিত করতে চায় অথবা নির্বাচনই চায় না, এরকম দুই একটি দলের কথাবার্তায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রসঙ্গ এবং ওনার বক্তব্য, ওনার প্রেস সচিবের বক্তব্য, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচনটি একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। দুই একজন উপদেষ্টা বিভিন্নভাবে কথাবার্তা বলছেন, বিভিন্নভাবে বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে নির্বাচিত সরকার আসলেই আগের মতো হবে, সুতরাং অনির্বাচিত সরকারই শ্রেয়, এরকম অনেক বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তার মতে রাজনৈতিক দলগুলোকে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তারা সব সময় আলাপ আলোচনাকে গুরুত্ব দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে, এখনও দিচ্ছেন, কিন্তু তার প্রতিফলন আমরা আসলে কার্যক্ষেত্রে দেখছি না। আমরা মনে করি এই বিষয়টা তাদের আর একটু গভীরভাবে বিবেচনা করার দরকার। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানান বিএনপির এই নেতা। নির্বাচনের রোডম্যাপ যদি এখন থেকে ঘোষণা করে, তার ফলাফল হবে জাতির মধ্যে এই বিষয়ে যে একটি অনিশ্চয়তা আছে সেটা কেটে যাবে। স্পেসিফিক রোডম্যাপ চাইব, যেটা তিনি জাতির সামনে প্রদান করবেন, যে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরেই অথবা ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অফিসিয়ালি তিনি নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশন দেবেন। বিএনপি রাজপথের আন্দোলনের চেয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও দাবি করেন সালাউদ্দিন আহমদ। আমরা আগে ওনার সাথে কথা বলবো ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাথে আলোচনার শুরুতে তিনি এই কথা জানান। বলেন যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর হয়েছে, সেই ঐক্য অটুট থাকবে।
এ সময় এনটিএম চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। ববি হাজ্জাজ জানান, সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বেশিরভাগ জায়গায় একমত পোষণ করেছে তার দল। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো। যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে, সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারবো এবং অগ্রসর হতে পারবো, সেটাকে অব্যাহত রাখতে পারবো। তার এখনও সেই ঐক্য আছে, মতভিন্নতা আছে, সেই ঐক্যকেই আরও সুদৃঢ় করা, সংস্কার কার্যকে এগিয়ে নেওয়ার জন্য বেশিরভাগ জায়গায় আমরা একমত পোষণ করেছি। আমরা এই সংস্কারগুলো বড়ভাবে দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি মেজরিটি, বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব। ফ্যাসিজম যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে, সেই আওয়ামী লীগকে বাতিল করা এবং আওয়ামী লীগের ফ্যাসিজমকে বাতিল করা, এটা সবচেয়ে বড় সংস্কার। এবং আমি এখানেও সাধুবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সংস্কার কমিশনের প্রত্যেকটা প্রয়োগ যেটাতে এই জায়গাটাতে আমরা পৌঁছতে চেষ্টা করছি, সেখানে সেটা যেন বাস্তবায়ন হয়। জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 3 পুলিশ কর্মকর্তাকে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের প্রিজন ভ্যানে করে হাজির করা হয়। 3 পুলিশ কর্মকর্তারা হলেন ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। গত 8 এপ্রিল তাদেরকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এইসব মরদেহে আগুন দেওয়া হচ্ছিল তখন একজন জীবিতও ছিলেন। জীবিত থাকা অবস্থায় তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। মানবতা বিরোধী অপরাধ মামলার বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, আজ আদালতে নতুন কোনো আসামিকে তোলা হচ্ছে কিনা, আন্তর্জাতিক আদালতের বিচার কাজ নিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনি যেমনটি জানেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 5ই আগস্টে সাভারের আশুলিয়ায় যে ঘটনাটি ঘটে, সেখানে কিন্তু 6 জন ছাত্রর লাশ পুড়িয়ে দেয় পুলিশ সদস্যরা। সেখানে একজন ছাত্র জীবিত থাকার পরও তাকে হত্যা করার সময় তার একজন ছাত্র জীবিত থাকে এবং এরপর ভ্যানে করে সেই লাশগুলোকে পুড়িয়ে দেওয়া হয় এবং সেটির পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে এবং অভিযোগ দায়ের পর এখানে ট্রাইব্যুনাল একজন সাবেক এমপি সদস্য সাইফুল ইসলাম সহ 4 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং এরপর এই 3 জন যে আব্দুল্লাহিল কাফি, 3 জন পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, আরাফাত হোসেন এবং শাহিদুল ইসলামকে এখানে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়, যেখানে এই 3 জন কিন্তু বিভিন্ন মামলায় অন্য মামলায় গ্রেফতার রয়েছেন। তাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং এখন তাদের এই 3 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এটিও যদি একটি বিষয় যদি জানিয়ে দিতে চাই যে এখন কিন্তু শুনানি চলছে, অর্থাৎ প্রসিকিউশন টিম গিয়েছেন, তারা তাদের তদন্তের প্রতিবেদন দাখিল করছেন এবং এখানে নতুন কোনো তথ্য আসতে পারে। এখন পর্যন্ত যেহেতু শুনানি শেষ হয়নি, সেটি নিয়ে আসলে আমরা বলতে পারছি না। তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারে এবং নতুন কোনো তথ্য বের হতে পারে এবং যেহেতু আমাদের চিফ প্রসিকিউটর বলেছেন যে এই আশুলিয়ার 6 লাশ পুরানো ঘটনা দিয়ে ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হবে, তো সেই প্রেক্ষিতে আমি বলতে পারি যে আজকে হয়তোবা আমরা নতুন কোনো তথ্য পাবো এবং শুনানিতে আসলে কি হয় সেটি আসলে আমাদের প্রসিকিউটরের পরে আমরা জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে 3 পুলিশ কর্মকর্তাকে। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিসির পরামর্শে মে মাসের প্রথমার্ধে গঠন করা হবে নির্বাচন কমিশন, আর মাসের মাঝামাঝিতেই প্রস্তুত হবে ডাকসু নির্বাচনের ভোটার তালিকা। বিশ্ববিদ্যালয় উপাচার্য চিফ রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসার নিয়োগ দেবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে, আর কমিশনের নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয় 2024 সালের ডিসেম্বর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে নির্বাচনের সিদ্ধান্তে পৌঁছেছে। মডার্ন গ্রিন সিটির অবৈধ দখল রেহাই পায়নি মসজিদের জায়গাও। সেই মসজিদের জায়গায় প্লট বানিয়ে গ্রাহকের কাছে বিক্রিও করছে এই হাউজিং কোম্পানিটি। সাবেক এমপি শাগুফতা ইয়াসমিন এমিলির ছত্রছায়া থেকে আওয়ামী লীগের দাপটে স্থানীয়দের শত একর জায়গা দখল করে হাউজিং কোম্পানি গড়েছেন টঙ্গীবাড়ি থানা আওয়ামী লীগ নেতা সেলিমুল্লাহ মিয়া। আবাসন কোম্পানির প্রতারণা নিয়ে শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন চতুর্থ পর্ব। হাজীগাঁও জামে মসজিদের আশপাশের এই জায়গা মসজিদটির রয়েছে কিছু সরকারি খাস জমিও, কিন্তু প্রকাশ্যেই দিনে দুপুরে মসজিদের জমি দখলে নিয়েছে মডার্ন গ্রিন সিটি। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে হুমকির মুখে পড়তে হয় মসজিদ কমিটিকে। যে জায়গাটা জমি একটা জমি, তারপর একটা খাস জমি আছে, এই মসজিদ আসলে আজীবন এটা স্বাধীনের পর থেকে মসজিদের জায়গা তারা এই জায়গায় মসজিদের আসলে এই জায়গাটা তারা বাউন্ডারি তাও ওই নকশার মধ্যে করে রয়েছে। শুধু তাই নয়, আশপাশের মসজিদগুলোর জায়গা দখলের অভিযোগ রয়েছে মডার্ন গ্রিন সিটির বিরুদ্ধে। মোল্লাবাড়ির মসজিদের জায়গা কাটিচাল মোল্লা ওয়াক পড়া জায়গা, ওই জায়গায় মডার্নে বুঝে আলাইছে। অন্যের জমিতে বালু ফেলে দখলের অভিযোগ এই হাউজিং এর বিরুদ্ধে রয়েছে ভুরি। দেখা যায় রাত্রে গাড়ি শব্দ পাওয়া যায়, তখন যা দেখি যে মনে করেন যে এভাবে বালু ফালায়। এইভাবে কয়দিন এইভাবে বন্ধ করে রাখা যায়? রাত্রে বালু ফালাইলে চুরি করে বালু ফালায় একজনের জায়গা আরেকজনের জায়গায়। এটার মেন হচ্ছে কাদির মিয়া। জমি দখল নিতে গ্রিন সিটির রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনীও। অন্যের জমি দখলে নিতে প্রকৃত মালিককে হেনস্থা করত এই বাহিনী। তাদের যে পেশি শক্তি আছে, এই পেশি শক্তির ভয় দেখায়। আর বিশেষ করে আওয়ামী লীগের সময় তারা তো এবিলির নামটা ইউজ করতো, ঠিক আছে। এখানে আরও কিছু প্রভাবশালী স্থানীয় যে নেতাগুলো ছিল তাদেরকে ব্যবহার করতো। তো এখনও তারা ওই ছোট্ট ছায়ার মধ্যেই আছে, ঠিক আছে। এমনকি ঢাকার কিছু প্রশাসনিক লোক যারা ধরেন একটু বড় পদে আছেন, তাদের নাম ব্যবহার করে তারা এই মানুষের সম্পত্তিগুলো মানে এই জমি জমাগুলো তারা দখল করতেছে। মূলত বিগত স্বৈরাচার আমলে আওয়ামী লীগের দাপট দেখিয়ে অবৈধভাবে মানুষের জমি দখলে নিত হাউজিং এর মালিক সেলিমুল্লাহ মিয়া, যার পেছনের শক্তি মুন্সিগঞ্জ 2 আসনের সাবেক এমপি শাগুফতা ইয়াসমিন এমিলি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। দেশ টিভির হাতে আসা কিছু ছবিতে দেখা যায় এমিলির নির্বাচনে সক্রিয় ভূমিকা ছিল মডার্ন গ্রিন সিটির মালিক সেলিমুল্লাহ মিয়ার। রাজনীতিতেও ছিল সক্রিয়। শুধু তাই নয়, মডার্ন গ্রিন সিটির বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকত এমপি এমিলি। আর সেই দাপটে জমি দখলে নিলেও ভয়ের তটস্থ থাকত সাধারণ ভুক্তভোগীরা। আওয়ামী লীগের আমল, ঠিক আছে। আসাফ চেয়ারম্যানের লোক জড়িত ছিল। আসাফ চেয়ারম্যান, মহিউদ্দিন এমিলি, ঠিক আছে। মহিউদ্দিন চেয়ারম্যান উপজেলা নাহিদ জড়িত ছিল। প্রতারণায় সিদ্ধহস্ত মডার্ন গ্রিন সিটির প্লট ক্রেতাদের সাথেও রয়েছে ভয়াবহ প্রতারণা। জমি ক্রয়ের পর তা বুঝিয়ে দিতে টালবাহানার অভিযোগ এই হাউজিং এর বিরুদ্ধে। এই প্লটটা আমার 2022 সালে নভেম্বরে আমি টাকা পরিশোধ করছি, কিন্তু আমাকে প্লট বুঝাই দিতেছে না। এখন আমার শুধু বলতেছে যে দিব করে ঘুরাইতেছে। এখন আবার যাইতেছি যখন, তখন বলতেছে যে আপনি অন্য প্লট নেন। বাণিজ্যিক অনুমোদন না নিয়েও একগুচ্ছ বাণিজ্যিক প্রকল্প গড়ে তুলেছে মডার্ন গ্রিন সিটি সরকারি আইনে, যা পুরোপুরি অবৈধ। সবুজ শ্যামল শস্যে ঘেরা এসব ফসলি জমি দিনে দিনে দখলে চলে যাচ্ছে মডার্ন গ্রিন সিটির মতো অবৈধ হাউজিং কোম্পানিগুলোর কাছে। একে তো অন্য জমি দখলের মতো ভয়াবহ অভিযোগ রয়েছে, তার উপর রয়েছে সরকারি জমি দখলেরও। স্থানীয় সরকার প্রশাসন বিভাগ এসব অবৈধ জমি উদ্ধার করে ফিরিয়ে দিবে সাধারণ ভুক্তভোগীদের কাছে, এমনটাই প্রত্যাশা এখানকার মানুষের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, মুন্সিগঞ্জ। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে চলন্ত বাসে দিনে দুপুরে ঘটছে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল সহ মূল্যবান সামগ্রী লুট করে নিচ্ছে দুর্বৃত্তরা। সবশেষ 11 এপ্রিল একই দিনে ঘটে 2টি ডাকাতি। এতে আতঙ্ক বিরাজ করছে জনসাধারণের মাঝে। দেওয়ান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। সাভারের ব্যাংটাউন, শিমুলতলা, রেডিও কলোনি ও সিএনবি পয়েন্টে দিনে দুপুরে চলন্ত বাসে প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা।
সর্বশেষ 11 এপ্রিল সিএনবি ও পুলিশ টাউন এলাকায় ঘটেছে 2টি ডাকাতির ঘটনা। এ সময় বাসে থাকা যাত্রীদের দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল, মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। বাধা দিতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন কয়েকজন যাত্রী। এর আগে 14 ফেব্রুয়ারি, 2 মার্চ, 24 মার্চ ও 4 এপ্রিল একই কায়দায় চলন্ত বাসে ঘটেছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। এ কারণে আতঙ্ক বেড়েছে যাত্রী ও চালকদের মাঝে। 4-5 উঠে ওইটা 800 টাকায় যাত্রী সব লয়ে যায়। ব্যাগ ডাল ধরছে, ফুলবাড়ি গিয়ে ড্রাইভার গেছে। আপনি চাক্কু বাই করে না ড্রাইভার গলা ধরে, ড্রাইভারের গলা ধরে আর যাত্রীকে যা সব হাতে চাকু ধরে নিয়ে যায়। যাত্রীদের সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে আমাদের উপর মানে সেই আক্রমণটা হয় নাকি, ভয় পাই, আতঙ্কে থাকি, কোন সময় কোনটা ঘুইটা যায়। টাকা পয়সা আছে, ধর 2000 টাকা থাকলে তো ভয় লাগে, অনেক আতঙ্কে আছে আমরা সাধারণ মানুষ। ছিনতাই ও ডাকাতি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে সড়কে বাড়ানো হয়েছে তৎপরতা। পরিবহন থামিয়ে করা হচ্ছে তল্লাশি, গ্রেফতার করা হয়েছে অনেককে। ঢাকার এই যে মহাসড়কে ছিনতাই না করতে পারে এই লক্ষ্যে আমরা কঠোর চেকপোস্ট করতেছি। যেটাই ঘটেছে সেই এলাকায় কিন্তু আমরা চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং করার ফলে অনেকটাই কমে আসছে এবং আমার আশাবাদী যে খুব শীঘ্রই এটা জেরোতে চলে আসবে। দ্রুত মূল্যবান মালামাল উদ্ধারের পাশাপাশি সড়কে নির্বিঘ্নে চলাচলে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় নির্বাচন সামনে রেখে অপতথ্য মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। মঙ্গলবার সকালে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করে এই কথা বলেন তিনি। জানান, সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত প্রচুর অপতথ্য ছড়ানো হচ্ছে, এর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সঠিক ন্যারেটিভ তৈরি করতে হবে। ফ্যাক্ট চেকিংয়ের আধুনিক যন্ত্রপাতি দেশে নেই জানিয়ে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, সক্ষমতার সবটুকু দিয়ে গুজবের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ে 2 দিনের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন 48 জন জনসংযোগ কর্মকর্তা। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং যে সাইবার ক্রাইম, এগুলো আগের যে কোনো সময়ের তুলনায় একটা অন্য উচ্চতায় চলে গেছে। উন্নত বিশ্বে এখানে ব্লক চেনের মতো, মেশিন লার্নিংয়ের মতো প্রযুক্তি চলে আসছে, সেগুলো আমাদের কাছে নাই। আগামী নির্বাচনকে কেন্দ্র করে এটা সব ধরনের রেকর্ড ছড়িয়ে যাবে, আমাদেরকে তার জন্য প্রিপারেশন নিতে হবে। মিসইনফো ক্যাম্পেইন শুধুমাত্র সরকার কিংবা রাজনৈতিক দলের ক্ষতি করে না, এটা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে, এটা দেশের সামাজিক যে হারমোনি, এই হারমোনিটাকে নষ্ট করে দেয়। ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাফওয়ান, ডাকসু নির্বাচন নিয়ে কি বলছেন ছাত্রছাত্রীরা, বিস্তারিত জানাবেন। সাফওয়ান, আপনি শুনতে পাচ্ছেন? রয়েছে এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ডাকসু নির্বাচন, সেটির একটি রোডম্যাপ ঘোষণা করেছে প্রশাসন। সেখানে কিন্তু বলা হয়েছে যে মে মাসের প্রথম সপ্তাহে আসলে একটি নির্বাচন কমিশন গঠন করা হবে এবং সেই নির্বাচন কমিশন মে মাসের মাঝামাঝি সময়ে সেখানে ভোটার যে তালিকা সেটি চূড়ান্ত করবে এবং তারপরে নির্বাচন কমিশন আসলে ঠিক করবে যে ডাকসু নির্বাচনের তারিখ সেটি কবে হতে পারে। তবে এর মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পরপরই তারা কিন্তু চেয়েছিল যে 1 মাসের মধ্যে যত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো ছাত্র সংগঠনের যে নির্বাচন সেটি কিন্তু তাদের করার কথা ছিল এবং দীর্ঘ আন্দোলনের পরে কিন্তু অবশেষে সিদ্ধান্ত আসলো। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ডাকসুর যে রোডম্যাপ সেটি ঘোষণা করলো। তবে শিক্ষার্থীদের মধ্যে আসলে যেটি জানতে পেরেছি আমরা, শিক্ষার্থীরা যেটি বলছে যে
আসলে তারা এটি আসলে তাদের বিপক্ষে গেছে, কারণ তারা চাচ্ছিল যে দ্রুত সময়ের মধ্যে সেটিকে আসলে ঘোষণা করা হতে পারে। তো একজন সাথে যদি কথা বলতে চাই, তা আপনারা তো চেয়েছিলেন যে মেয়ের মধ্যেই নির্বাচনটা হওয়ার জন্য, তো সেটি তো মনে হচ্ছে যে হবে না, তো কি মনে করছেন? যে আমরা তো চেয়েছিলাম যে আগস্টের পরবর্তী সময় দ্রুততম সময়ের মধ্যে ইলেকশনগুলো হবে, কিন্তু যখন 5-7 মাস চলে গিয়েছে, 4-5 মাস, কিন্তু ইলেকশন আয়োজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। তখন কিন্তু আমরা আন্দোলন শুরু করেছি। এই ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করেছি, অন্ততপক্ষে ডাকসু নির্বাচনে যাতে রোড ম্যাপটা ঘোষণা করা হয়। তো প্রশাসন যখনই বলে যে এটা 2-1 দিনের ভিতরে করবে, তখনই আমরা দেখি যে সেটা শেষ করতে তাদের 1-2 মাস লেগে যাচ্ছে। তো আজকে তারা যে টাইম লাইনটা ঘোষণা করছে, সেই টাইম লাইনে তারা বলতেছে যে তারা মে মাসের মাঝামাঝিতে নির্বাচন কমিশন গঠন করবে, কিন্তু শিক্ষার্থীরা তো চায় যে ইলেকশনটাই যাতে মে মাসের মধ্যে হয়। তো আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা বরাবর বলে আসছে সেটা কিন্তু তারা রক্ষা করতে পারে। মেয়ের মধ্যে নির্বাচন নিয়ে কতটুকু আশাবাদী আপনারা? যে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আপনারা মে মাসের মধ্যে নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করুন, আর শিক্ষার্থীদের যে চোখের ভাষা সেটাকে বোঝার চেষ্টা করুন, কারণ শিক্ষার্থীরা বারবার হতাশ হয়েছে। আপনারা যখনই বলেছেন 2-1 দিনের ভিতরে এটা করবেন, কিন্তু আপনারা সেটা করে 2-3 মাস লাগাইছেন। তো এই যে আপনারা এখন যাবার বলতেছেন যে এপ্রিলের মাঝামাঝিতে, মেয়ের মাঝামাঝিতে নির্বাচন কমিশন ঘোষণা করবেন, তো এটার মধ্যে এটা আপনারা পিছায় যাবেন কিনা সে ব্যাপারে আপনাদের ভাবতে হবে, যেন কোনোভাবে যাতে না পিছিয়ে এই সময়ের মধ্যে যাতে এটা করা হয়। তিনি যদি বলছিলেন যে তারা খুব করে চাচ্ছিলেন যে মেয়ের মধ্যে যাতে নির্বাচনটি হয়ে যায়, তবে যেহেতু রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং সে অনুযায়ী বলা হয়েছে যে মেয়ের মাঝামাঝিতে আসলে যে ভোটার যে তালিকা সেটি চূড়ান্ত করে নির্বাচনের তারিখ দেওয়া হবে। তো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু ভবন, সেখান থেকে ছিল সর্বশেষ খবর। ইশিকা। সাফওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। চট্টগ্রামের সিআরবির মালিপাড়া বস্তিতে আগুনে পুড়ে গেছে 30টির মতো বসতঘর। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় প্রায় 2 ঘন্টার নিয়ন্ত্রণে আসে আগুন। বসতঘর হারিয়ে কান্নায় ভেঙে পড়েন হতদরিদ্র পরিবারগুলো। ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চান তারা। আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চারদিকে হাহাকার, পুড়ে ছাই হয়ে গেছে যত্নে সাজানো ঘর। চিত্রটি চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তির। এমন সকাল দেখতে হবে কল্পনাও করেননি বাসিন্দারা। কেমন ক্ষতি হয়েছে বলতে তো দেখতেছে, শুধু আপনার ছাড়া কিছুই নাই, আমরাই আছি। জীবনে তোর পাশে থাকলাম না, আর এই বুকুর ব্যথা গিয়ে কিছু মিকেছে। আর একটা যদি বাঁচে থাকতে মনে বুঝাইতে আমার কিছু বাঁচেন না বাড়ি মঙ্গলবার ভোর 4:30টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। 5টি ইউনিটের সঙ্গে যোগ দিয়ে আগুন নেভানোর কাজ করেন স্থানীয়রা। পরে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে 30টির মতো ঘর। আগুনের সূত্রপাত জানাতে পারেনি ফায়ার সার্ভিস। জানা মতে এখনো কোনো আহত বা কোনো নিহতের সন্ধান আমরা পাই নাই। আমাদের অনুসন্ধান অব্যাহত আছে। সূত্রপাত কতগুলো ঘর পড়েছে এগুলো এখনো আমরা অনুসন্ধানের মধ্যে আছি। আপনাকে পরবর্তীতে ধোঁয়ার মতোই এখন ভেসে বেড়াচ্ছে ক্ষতিগ্রস্তদের কান্নার আওয়াজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা জানান, সোমবার রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং এলাকায় রাজনীতি বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি সিএনজি অটোরিকশা তার পায়ের ওপর চাকা উঠিয়ে দেয়। এই ঘটনায় ড্রাইভারের সঙ্গে ওই শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। এরপর স্থানীয় আরও লোকজন এসে ওই শিক্ষার্থীকে মারধর করে। এর প্রতিবাদে রাত 1:30টায় প্রধান ফটকে তালা দেয় শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা স্বাভাবিক রয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় প্রতিষ্ঠানটির 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। আগামী 4 মে শুরু হবে শিক্ষা কার্যক্রম। এর আগে 2 মে সব আবাসিক হল খুলে দেয়া হবে। সভা শেষে আরও জানানো হয়, গেল 18 ও 19 ফেব্রুয়ারির সহিংসতায় 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিলগালা অবস্থায় সোমবারের সভায় উপস্থাপন করা হয়।
পর্যালোচনা শেষে তদন্ত প্রতিবেদনটি গ্রহণ করে সিন্ডিকেট। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। ফরিদপুরের মধুখালীতে তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাত 3টার দিকে ঢাকা যশোর মহাসড়কে মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানার টিএসআই আনোয়ার হোসেন জানান, এই ঘটনায় ট্রাকটি দুমড়ে মুচড়ে গেলে চালক ও হেলপার ট্রাকের ভেতর আটকে পড়ে। ফায়ার সার্ভিসের সহায়তায় হেলপারের মরদেহ উদ্ধার করা হয়। আর গুরুতর অবস্থায় চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতের 9 মাস পরে ঢাকা থেকে এনে শহীদ রাব্বির মরদেহ নিজ বাড়ি পটুয়াখালীতে পুনরায় দাফন করা হয়েছে। গেল 19 জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয় মাদ্রাসা ছাত্র রাব্বি। সে সময় আওয়ামী লীগ নেতাদের বাধার মুখে মরদেহ ঢাকায় দাফন করতে বাধ্য হন শহীদ রাব্বির পিতা। 9 মাস পর মরদেহ ঢাকার মিরপুর গোরস্থান থেকে উত্তোলন করে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মাসবাড়িয়ায় নামাজে জানাজার শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরে মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। একই সময় নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। তবে ভারতের নিষেধাজ্ঞা বলবৎ থাকার 2 দিন আগেই বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। ফলে বঙ্গোপসাগরের কোনো স্থানেই মাছ আহরণ করা যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে রয়েছে শাস্তি। নিষেধাজ্ঞার সময় উপকূলীয় এলাকার জেলেদের খাদ্য সহায়তা দেবে সরকার।